ডিয়ার মাই স্টুডেন্ট, ভূগোলের সন্ধানে অষ্টম চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজ তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের যে নতুন পদ্ধতি সেমিস্টার পদ্ধতিতে তোমাদের যে পরীক্ষা হতে চলেছে, সেই সামনে তো পরীক্ষা, সেই পরীক্ষারই একটা টপিক ভূগোলের জিওটেকটনিক অর্থাৎ ভূ গাঠনিক প্রক্রিয়া, জিওটেকটনিক প্রক্রিয়া যে প্রসেসের সেই পাঁচ সীমানা যে সকল পর্যায়গুলো আছে, বিভিন্ন প্রকারভেদগুলো আছে, সেই পাঁচ সীমানা সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো এই পাঁচ সীমানা আলোচনা করার আগে আমাদের জেনে নিতে হবে যে পাতটা কি। পাত জিনিসটা কি? এটা প্লেট আমরা জানি যে ঊর্ধ্ব গুরুমণ্ডলে অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরে একটা অর্ধ নমনীয় অবস্থায় ভাসমান অবস্থায় যে পাত থাকে সেটা প্লেট বলা হয়। তো এই পাত যখন আমরা পড়বো যে পাত কথাটি কোথায় থেকে এলো, কে নিয়ে এলো, সেগুলি সম্পর্কে আমাদেরকে একটু জেনে নিতে হবে। আমরা জানি জেটি উইলসন 1965 সালে পাত কথাটি নেচার পত্রিকায় প্রথম উল্লেখ করেছেন। পরবর্তী পর্যায়ে ম্যাকানজি, পার্কার বিভিন্ন জন কথাটি সমৃদ্ধ করেছিল। পরবর্তীকালে 1968 সালে লা পিচো এটাকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেন, তাই লা পিচোকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়। এগুলো একটু তোমার থিওরিক্যাল ব্যাপার, তোমরা একটু ভালোভাবে দেখে নিও। তো এই যে পাত সীমানার কথা আমি বলছি, যে পাত সীমানার ক্ষেত্রে আমরা দেখবো দুটি কথা জানতে হবে, পাত প্রান্ত আর একটি পাত সীমানা। জিনিসটা কি? পাত প্রান্ত আর পাত সীমানা, তোমাদের এর পার্থক্য করতে হবে 3 মার্কসে, যে পাত প্রান্ত কোনটা আর পাত সীমানা কোনটা। পাত প্রান্ত দেখো সহজভাবে বললে তোমরা সহজভাবে মনে রাখতে পারবে সহজেই, যে পাত প্রান্ত কোনটা, যখন একটা পাত, এই ধরনের পাত, একটা পাতের কথা আমি এই ছবি দেখাচ্ছি তোমাদেরকে, এটা একটা পাত, এই পাতের যে ধার, এই ধারটা বলে পাত প্রান্ত। তাহলে একটা পাতের ধার বা শেষ বিন্দুকে বলা হয় পাত প্রান্ত। আর পাত সীমানা কি? যখন একাধিক পাত মিলিত হয়, এই যেমন দুটি পদে, এই একটা পাত ধরো আর এই একটা পাত নিচে, এই দুটি পাত যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হয় পাত সীমানা। মনে রাখতো? তাহলে পাত প্রান্ত আর একটা পাত সীমানা, এটা তোমরা তো অবশ্যই জানতে হবে। বিভিন্ন পাত সীমানা যখন আমরা আলোচনা করব সেক্ষেত্রে আমাদের প্রথমে এটা জেনে নেওয়া দরকার। তো আমরা আলোচনা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় পাত সীমানা। বিভিন্ন প্রকার পাত সীমানা যদি বলি, মূলত পাত সীমানাকে 3টি ভাগে ভাগ করা যায়। 3 ভাবে পাত সীমানা সংগঠিত হয়। কি কি? একটি অপসারী পাত সীমানা বা প্রতিসারী বলা হয়, বা ইংরেজি বলা ডিভারজেন্ট বাউন্ডারি বা মুভমেন্ট, বা অপসারী, প্রতিসারী বা ডিভারজেন্ট। আর একটা কি? অভিসারী বা কনভার্জেন্ট, একে ধ্বংসকারী পাত সীমানাও কিন্তু বলা হয়। আমরা জানবো আবার পরে কি কিভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আর একটা নিরপেক্ষ বা ট্রান্সফর্ম পাত সীমানা। চলো আমরা ফার্স্ট অপসারী পাত সীমানা কি সেটা জেনে নিই। অপসারী বা প্রতিসারী, আমরা কথা বলবো প্রতি মানে বিপরীত দিকে, প্রতি মানে কি বললাম? বিপরীত দিকে। যে যখন দুটি পাত পরস্পর অভিমুখে না এসে বিপরীত দিকে সরে যায়। বিপরীত মানে কি? আর ধরো আমি একটা হাতের সাহায্যে দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে কি অভিমুখ, এইভাবে এলে অভিমুখ। যখন দুটি পাত এই পরস্পর থেকে বিপরীত দিকে সরতে থাকে, তখন আমি ছবিতে দেখিয়েছি, এই একটা পাত এই পরস্পর বিপরীত দিকে সরতে থাকে, এদিকে একটা পাত চলে যাচ্ছে, এদিকে একটা পাত চলে যাচ্ছে, দুটি পাত সরতে থাকে। অর্থাৎ যখন দুটি পাত সীমানা পরস্পর বিপরীত দিকে সরে যায়, তার ফলে মাঝে ভূত্বক, মানে এখানে নতুন ভূত্বক গঠনের একটা সময় পায়। অর্থাৎ এখানে নতুন একটা ভূত্বক গঠন, যখন দুটি জায়গাটা ক্লিয়ার করে, জায়গাটা পরিষ্কার হয়ে যায়, যখন দুটি পাত সরে গেল পরস্পর থেকে, তখন এখানে সামুদ্রিক ভূত্বকের নতুন একটা সৃষ্টি হলো। যে মধ্য সামুদ্রিক শৈলশিরা আর এই গ্রস্ত উপত্যকা, এইভাবে কিন্তু সৃষ্টি হয়। যেহেতু এখানে নতুন ভূত্বকের সৃষ্টি হয় অপসারী পাত সীমানা বরাবর, বা ডিভারজেন্ট মুভমেন্ট বা বাউন্ডারি পাত সীমানায় নতুন ভূত্বক সৃষ্টি হয়, তাই একে কি বলা হয়? গঠনকারী পাত সীমানা। তোমাদের পরীক্ষাতে কিন্তু খুব আসে যে কোন পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়। আমরা একটাই উত্তর লিখবো যে অপসারী বা প্রতিসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়। কারণ যখন দুটি পাত সীমানায় দুটি পাত পরস্পর বিপরীত দিকে সরে যায়, ফলে মূল ভূখণ্ড একটা নির্দিষ্ট জায়গায় এখানে নতুন ভূত্বক সৃষ্টির সময় পায়। অর্থাৎ এখানে যেহেতু সরে গেল, তাই জায়গা ক্লিয়ার, তাই নতুন ভূত্বক গঠন করে, তাই একে কি বলা হয়? গঠনকারী পাত সীমানা। যদি ভূমিরূপ বলে অপসারী পাত সীমানায় তোমরা লিখবে মধ্য সামুদ্রিক শৈলশিরা, গ্রস্ত উপত্যকা, এই সকল ভূমিরূপ কিন্তু অপসারী পাত সীমানায় গঠিত হয়। তারপরে দেখো অভিসারী বা ইংরেজি বলে কনভার্জেন্ট, একে ধ্বংসকারী পাত সীমানা বলা হয়। তো অভিসারী, আমরা অপসারীতে বললাম যে দুটি পাত, এই দুটি পাত যখন এইভাবে সরে যাচ্ছে, সেটা হলো কি? অপসারী। আর অভিসারী কি? যখন দুটি পাত সীমানা পরস্পর অভিমুখ মানে এটার অভিমুখ এটা, তাহলে অভিমুখ অনুসারে এগিয়ে আসে। যে পাত সীমানা, ছবির দিকে লক্ষ্য করো, যখন দুটি পাত পরস্পর অভিমুখে এগিয়ে আসে, তাহলে পরস্পর যখন এগিয়ে আসে তখন সেটা যে অভিসারী, অভিমুখে এগিয়ে আসছে।
কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন, যেহেতু দুটি পাত পরস্পর অভিমুখে এগিয়ে আসে, তাই কি হয় যখন দুটি গাড়ি পরস্পর এইভাবে ধাক্কা খায় তাহলে কি হবে, দুটি গাড়ি ধাক্কা মারে উপর দিকে উঠে যায়। সেই রকম এখানেও কিন্তু যখন দুটি পাত সীমানা পরস্পর ধাক্কা খেয়ে ধ্বংসপ্রাপ্ত হবে, ধাক্কা খেলে কি হয় পরস্পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাই একে কি হয় ধ্বংসকারী পাত সীমানা। এইখানে যে সকল পর্বতগুলি সৃষ্টি হয়, যদি দুটি পাত পরস্পর ধাক্কা খেয়ে এইভাবে বিভিন্ন ভাঁজ প্রাপ্ত হবে, একটার উপর একটা চেপে যেতে পারে, এইভাবে ভাঁজ পড়বে ভঙ্গির পর্বত, সমুদ্র খাত, এগুলি কিন্তু এই অভিসারী পাত সীমানায় গড়ে ওঠে। তারপরে দেখো নিরপেক্ষ পাত সীমানা, নিরপেক্ষ বা ট্রান্সফর্ম, একে সংরক্ষণশীল বলা হয়। কারণ দেখো এই যে নিরপেক্ষ, আমরা আগেটাই পড়ি না, একটা পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, আবার একটাতে কি পরস্পর অভিমুখে এগিয়ে আসছে। এইবার আর একটা কথা জানবো, নিরপেক্ষ বা পাত সীমানা, যে পাত সীমানায় দুটি পাত পরস্পর অভিমুখে বা বিপরীত দিকে না সরে দিয়ে, আমরা এক কথা ভালোভাবে মনে রাখতে, গাড়ির সঙ্গে ঝগড়াঝাটি না করে পরস্পর বিপরীত দিকে সরে যেতে, আমরা ছবিতে দেখো লক্ষ্য করো, এই পাত এদিকে চলে এসেছে, এই পাত উপর দিকে চলে গেছে। এইভাবে যখন দুটি পাত পরস্পর বিপরীত বলছি সরি পাশ কাটিয়ে চলে যায়, কেউ ঝগড়াঝাটি না করে দুটি পাশ কাটিয়ে যখন প্রবাহিত হয়, সেই পাত সীমানাকে নিরপেক্ষ বা ট্রান্সফর্ম চ্যুতি একটা উদাহরণ গুরুত্বপূর্ণ। আর এখানে সংরক্ষণ বলা হয়, কারণ এখানে গঠন বা বিনাশ কোনো কিছু সংগঠিত হয় না, তাই একে কি নিরপেক্ষ বা ট্রান্সফর্ম পাত সীমানা কিন্তু বলা হয়। নমস্কার, আমি আজ এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখো এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।